বিগ ব্রাদারে বিগ ডিল, মোদি মমতা একাট্টা, যুদ্ধের উস্কানি দিল্লির। এবং সর্বশেষ জানাবো, আদানি প্রশ্নের জবাব শেখ হাসিনাকেই দিতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগ ব্রাদারে বিগ ডিল, মোদি মমতা একাট্টা, যুদ্ধের উস্কানি দিল্লির। কেবল হাই কমিশন অফিসে হামলা ভাঙচুর, বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো নয়, বাংলাদেশি পর্যটকদের থাকা বন্ধ করে দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেলগুলো। বাংলাদেশিদের কাছে ভাত বা খাদ্য বিক্রিও বন্ধ। কলকাতা, আগরতলা, ত্রিপুরার কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত জারি করেছে। বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের আলোচিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এই নেতার এক সময়ের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার হুমকি ও মতিগতি আরও চড়া। তিনি বাংলাদেশে জাতিসংঘ পিস কিপিং সৈন্য পাঠানোর হুঙ্কার দিয়েছেন। দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতেও বলেছেন মমতা। এগুলো কেবলই কথার কথা না অন্য কিছু, এ প্রশ্ন থাকলেও ভারতের এ ধরনের কাজের দৃষ্টান্ত আছে। উল্লেখ্য, শ্রীলঙ্কায় ভারত একবার শান্তির নামে সৈন্য পাঠিয়েছে। এরপর আবার পাকিস্তান ও মিয়ানমারেও ভারতীয় সৈন্য ঢুকে পড়েছিল। এবার তাদের চোখ বাংলাদেশের দিকে একের পর এক এমন শব্দ বোমা ছুড়লেও বাংলাদেশ সরকার ও মুসলমানরা সহিষ্ণুতা দেখিয়ে কূটনৈতিক ম্যাচুরিটির দৃষ্টান্ত তৈরি করছে। এর নেপথ্য পরিষ্কার। উগলাতে না পেরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গিলতে ও আগলে রাখার সিদ্ধান্তে পৌঁছেছে ভারত। এ প্রশ্নে মোদি মমতা শুভেন্দুর একই রাও। বুঝে শুনেই সীমান্তের ওপার থেকে অব্যাহতি উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশে, সেই সঙ্গে অন্তহীন অপপ্রচার। গোটা বিষয়টি একটি সার্কেল বা সাইকেলেই ঘুরছে। 1981-তে বিশেষ এজেন্ডায় দিল্লি থেকে ঢাকায় আগমন শেখ হাসিনার। প্রাণে বাঁচতে 2024 সালে ঢাকা থেকেই দিল্লিতে নির্গমন। 71-এর ডিসেম্বরে বিজয়ের পর পাকিস্তানি রাজাকাররা আশ্রয় নেয় ইসলামাবাদে, আর 5 আগস্টের বিজয়ের পর আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিল্লিতে, সেই সঙ্গে ভারতের রুদ্রমূর্তিতে ফেরা। সেখানে এবার ছুতো করা হয়েছে ইসকনকে দিয়ে। বাংলাদেশে নিজেদের লালিত পালিত খাস পছন্দের সরকারকে এভাবে হটাতে হবে তা ভারত কল্পনাও করতে পারেনি। বাস্তবে সেটাই ঘটেছে নিদারুণভাবে। ভারতের সেই শোধ নেওয়ার বার্তা একদম পরিষ্কার, কোনো রাগ ঢাক নেই। প্রকাশ্যে বাংলাদেশে একটার পর একটা ইস্যুতে যার পরনায় ভূমিকা রাখছে ভারত। নিজেরাও পায়ে পা দিয়ে কেবল ঝগড়া নয়, যুদ্ধ পাকানোর চেষ্টাও করছে। এর অংশ হিসেবে বিগ বাজেটে মাঠে নামিয়েছে ইসকনকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথিত হিন্দু জাতীয়তাবাদের আধিপত্যের কার্ডে টেনে নিয়েছেন ইসকনকে। তাদের মাধ্যমে চট্টগ্রামে জামায়াত সমর্থিত একজন নামকরা আইনজীবীকে হত্যা করা হয়েছে। এর শোধ নিতে গিয়ে জামায়াত বেপরোয়া হোক, সেই কামনা ভারতের। তাহলে খেলাটা জমে। শত বেদনাহত হয়েও জামায়াত সেই পথে পা দেয়নি। এতে মোদির ক্ষমতার টুলসগুলো দিকবিদিক জ্ঞানশূন্য। তাই ঠুনকো অস্ত্র সাম্প্রদায়িকতা দিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশকে ঘায়াল করার চেষ্টায় ভারত কোনো ছুতোই বাদ দিচ্ছে না, প্রয়োজনে ছুতো পয়দা করছে। এর অংশ হিসেবে হিন্দু সেনা প্রধান স্থানীয় একটি আদালতে পিটিশন দাখিল করে দাবি করেছেন, আজমির শরীফ দরগার নিচে শিব মন্দির আছে। দুই দেশের ভেতর থেকে এই অসৎ রাজনীতির বাহকরা পরিস্থিতি উত্তপ্ত করছে। এতে দুই দেশের উগ্রবাদীদের চটিয়ে দেওয়ার মিশন মোদী সরকারের। পীর মুর্শিদ, সাধু পুরোহিত, বাউল, তাবলিগ, শরীয়ত মারেফত, যেখানে গিয়ে সম্ভব গণ্ডগোল তথা দাঙ্গা বাঁধানো গেলে সেই মিশন সাকসেসের অপেক্ষা দুই দেশেরই বিশেষ গ্রুপের। সেক্ষেত্রে বিপ্লবপন্থীদের বিতর্কিত করার ছক এগোচ্ছে। আবার শেখ হাসিনা ও গত 15 বছরের সুবিধাভোগীদের এককাট্টা করার মিশনও বেশ সক্রিয়। তা আগায় আবার পেছায়। অতিমাত্রায় বেনিফিশিয়ারিরা মাঝে মধ্যে সিরিয়াস হয়ে আবার ডুব দেয়, হারিয়ে যায়, ঝুঁকিতে নামতে দোটানায় তারা। গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনের একাংশে ফ্যাসিস্ট চক্রকে কোনো ছাড় না দেওয়া এবং এদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন চায়। এ নিয়ে অন্তর্বর্তী সরকার ও 5 আগস্টের স্টেক হোল্ডারদের সঙ্গে তাদের স্নায়ু বিরোধও চলছে। শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে এবং মৃত্যুর পর তাকে না ভোলার শপথ নেওয়া দুষ্ট চক্রের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মনক্ষুণ্ণ তারা।
এই সরকারের বিরুদ্ধে চক্রটির সার্বক্ষণিক অনার সৃষ্টির কিছু তথ্য সাবত তাদের বগলে। সেদিকে বিশেষ ইঙ্গিত করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি প্রশ্ন ছুড়ে বলেছেন, ব্যাংকের সম্পদ লুণ্ঠনকারীদের সম্পদ কেন এখনও বাজেয়াপ্ত হলো না? এখনও অধিগ্রহণ করতে না পারলে কিসের বিপ্লব? ভারত এবং আওয়ামী লীগের হরিলুট চক্রের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারকে বিপ্লবী করে তোলার মহলে এ নিয়ে ব্যাপক ক্ষোভ। এর সমান্তরালে যথারীতি এজ ইট ইজ ভূমিকায় সরকার। এটি সময় পার করা না সময় নিয়ে আচ্ছা মতো ধরার প্রস্তুতি, এ নিয়ে দুই ধরনের তথ্যই ঘুরছে তথ্যের হাটে। আদানি প্রশ্নের জবাব শেখ হাসিনাকেই দিতে হবে। বাংলাদেশের রোজের রাজনীতিতে এই মুহূর্তে শেখ হাসিনার প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও রয়ে গেছে তার বহু কৃতকর্ম, যার প্রত্যক্ষ ফল প্রতিটি বাংলাদেশিকে ভুগতে হচ্ছে কিংবা হবে। এই তালিকায় সবার আগে থাকবে আদানি গোষ্ঠীর সঙ্গে করা তার বিদ্যুৎ চুক্তি, যেই চুক্তির জন্য এই ভারতীয় কোম্পানির কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ অন্তত $900 মিলিয়ন। সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট এই চুক্তি নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্তের কথা বলছে। 2 মাসের মধ্যে একটি প্রতিবেদন পেশ করার কথাও বলা হচ্ছে। এই যখন প্রেক্ষাপট, তখন একদম সূচনা বিন্দু থেকে যদি এই চুক্তির গতি প্রকৃতি লক্ষ্য করা যায়, তাহলে কিভাবে, কাদের চাপে এই চুক্তি কার্যকর হলো? এই চুক্তির বাস্তবায়নে ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ ঠিক কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন? এই প্রকল্প কার্যকর করতে কোন কোন নিয়ম বিধি লঙ্ঘন করা হলো? এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে স্পষ্ট হবে কিভাবে বাংলাদেশ সহ আরও নানা দেশে আদানি উপনিবেশ গড়ে তোলার চেষ্টা হয়েছে। 2015 সালের 7 জুন বাংলাদেশের মানুষ প্রথম জানতে পারেন আদানি ও আম্বানি গোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করতে চলেছে। দ্য ডেইলি স্টারে প্রকাশিত রিলায়েন্স আদানি টু ইনভেস্ট শীর্ষক প্রতিবেদনে বলা হয়, এই দুই গোষ্ঠীর সর্বমোট $5 বিলিয়ন বিনিয়োগ করে বাংলাদেশের জন্য 4600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এই মর্মে ঢাকার বিদ্যুৎ ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে সই করেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের তদানীন্তন সচিব জাহুরুল হক, আদানি পাওয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিনীত এস জৈন ও রিলায়েন্স পাওয়ার লিমিটেডের সমীর কুমার গুপ্ত। ওই চুক্তি যখন স্বাক্ষরিত হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বাংলাদেশে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গৌতম আদানি বা তার কোম্পানির কোনো প্রতিনিধি কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করছে, এমন ঘটনা নজিরবিহীন কিংবা কাকতালীয় নয়। 2015 সালের 24 জুন টাইমস অফ ইন্ডিয়াকে গৌতম আদানি নিজেই জানিয়েছিলেন, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপে মোদীর সফরসঙ্গী ছিলেন তিনি। আদানি ও ভারতের প্রধানমন্ত্রীর এই সম্পর্কের কার্যকারণে পরে আলোকপাত করা হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে চুক্তি হতে না হতেই আদানি ভারতে বিদ্যুৎ প্রকল্প তৈরি করা শুরু করে। 6 মে 2016 তারিখে ভারতের ঝাড়খণ্ড সরকারের কাছে ওই রাজ্যের গোড্ডায় 10টি গ্রামে মোট 2000 একর জমি চায় আদানি পাওয়ার। সরকারের তরফে 6টি গ্রামের 917 একর জমি তাদের দেওয়া হয়। এই প্রকল্প গতি পায় 2017 সালে শেখ হাসিনার ভারত সফরের পর। সেই সময়ে হাসিনা মোদির মধ্যে এই প্রকল্প নিয়ে প্রত্যক্ষ চুক্তি হয়। শুধুমাত্র বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার জন্যই গোড্ডায় জমি অধিগ্রহণ করা শুরু হয়। সে সময় বহু ফসলি উর্বর জমি দিতে বাধ্য করা হয়েছিল গোড্ডার সাঁওতাল জনজাতিকে। 2018 সালের 1 ডিসেম্বর indiaspend.com ওয়েবসাইটে চিত্রঙ্গদা চৌধুরীর প্রতিবেদনে প্রকাশ পায়, আদিবাসীরা আদানি প্রতিনিধিদের হাতে পায়ে ধরেছেন তাদের জমি না নেওয়ার জন্য। তাতে কাজ হয়নি, বরং অর্থ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে আদিবাসীদের। তাদের শস্য নষ্ট করা হয়েছে, পিতৃপুরুষের ভূমি থেকে রাতারাতি বাস্তুচ্যুত করা হয়েছে, এককালীন টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। এমনকি যেই কবরে আদিবাসীদের প্রিয়জনরা শায়িত, নিজেদের ব্যবসায়িক স্বার্থে তা খুঁড়তেও দ্বিধা করেননি আদানিরা। মালি ও গাঙ্গোতা এই দুটি গ্রাম দখলের পর সেখানে বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গ্রামের বাসিন্দারা সেই সময় রাতে স্রেফ বাঁচার জন্যই 50 টাকা লিটার দরে কেরোসিন কিনতে বাধ্য হয়েছিলেন। এসব অভাব অভিযোগের কথা তারা গ্রাম সভায় জানিয়েছিলেন ঝাড়খণ্ডের তদানীন্তন রাজ্যপালকে। রাজ্যপালের হাতে জনজাতির জমি রক্ষার বিশেষ সাংবিধানিক ক্ষমতা ন্যস্ত রয়েছে, কিন্তু সেদিন তিনি কোনো রা করেননি।
সেদিনের সেই রাজ্যপাল দ্রৌপদী মুর্মু পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। শুধু গোড্ডাতেই নয়, আদানিদের বিরুদ্ধে স্থানীয় মানুষদের বাস্তুচ্যুত করার অভিযোগ বারবার উঠেছে। কেরালা রাজ্যের ভিঞ্জিনজমে আদানির বন্দর তৈরির সময়ও একইভাবে স্থানীয় প্রান্তিক খ্রিস্টান মৎস্যজীবীদের ঘর হারাতে হয়েছিল। পশ্চিমবঙ্গের একদল কৃষক হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। তাদের অভিযোগ ছিল, পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিয়ে আদানি গোষ্ঠী তাদের চাষের জমির উপর দিয়ে রেল লাইন নিয়ে গেছে। কিন্তু বারবার প্রতিরোধ গড়ে উঠলেও শেষ হাসি হেসেছে আদানিরাই। আদানির গোটা প্রকল্প জনজাতির স্বার্থ বিরোধী তো বটেই, প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য আইনের তোয়াক্কা করা হয়নি, বরং আদানি গোষ্ঠীকে বহু অনভিপ্রেত সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।